প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের চোখের টিউমার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি চক্ষু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শিশুদের চোখের টিউমার। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে শিশুদের চোখের টিউমারগুলো কি কি রয়েছে? শিশুদের চোখের টিউমার অনেকগুলোই আছে, তবে যে সবচেয়ে ভয়াবহ এবং প্রায় আমরা পাই যেটা শিশুদের মধ্যে সবচেয়ে কমন, এটা হলো রেটিনোপ্লাস্টোমা। আচ্ছা, এটা হলো চোখের রেটিনার সমস্যা। রেটিনা হলো যে চোখের যে স্নায়ুর স্তর, যেটা যে স্তরটাকে আলো থেকে সিগন্যাল রিসিভ করে ব্রেনে দেয় এবং আমরা দেখতে পারি, সেই স্নায়ুর স্তর বা রেটিনাতেই এক ধরনের টিউমার শিশুদের বেলা প্রায়শই দেখা যায়। নিশ্চয়ই। এবং এই টিউমারটা শিশুদের যত টিউমার আছে চোখের, তার মধ্যে এই টিউমারটা হলো সবচেয়ে কমন। কোন বয়সী শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশি? এটা সাধারণত 3 বছরের আগেই হয়ে যায় এবং 1 বছরের মধ্যে, ইভেন কি কয়েক মাসের মধ্যেই এই টিউমারটা এমনি প্রেজেন্ট করে। একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে এই টিউমারের ক্ষেত্রে? প্রাথমিক পর্যায়ে যেটা হয়, আমরা সবচেয়ে ক্যারেক্টারিস্টিক যেটা বেশিরভাগ টিউমারই, এটা আমরা বলি যে ক্যাটস আই রিফ্লেক্স, মানে বিড়ালের চোখ যেরকম অন্ধকারে ঝলমল করে, ওই বা শিশুর চোখে তাকালে এরকম ঝলমল একটা ভাব আসে। এটা একদম মানে চোখ বন্ধ করেই আমরা বলে দিতে পারি যে এটা হলো রেটিনোপ্লাস্টোমা। তবে এই ফিচারটা কিন্তু অনেক পরে। আচ্ছা, টিউমার যখন শুরু হয় তার অনেক পরে কিন্তু এই ফিচারটা আমরা পাই, তার মানে এটা অনেক লেট। তো এখন যেটা হয় যে আমরা সাধারণত বলি যে স্ক্রিনিং করা। স্ক্রিনিং করা তো সমস্ত শিশুদেরকে তো আর স্ক্রিনিং করা যাবে না, কারণ একটা শিশুকে এক্সামিন করতে হলে তাকে অজ্ঞান করে নিতে হয়। নিশ্চয়ই। তো এখন একটা সুস্থ শিশু তো আর অজ্ঞান করতে বাবা মা আলাও করবে না, আর আমি বা যাবো কেন? তা আমরা যেটা দেখি সেটা হলো যে কোন শিশুটা এই রেটিনোপ্লাস্টোমার জন্য ঝুঁকিপূর্ণ। সব শিশু কিন্তু ঝুঁকিপূর্ণ না। এটা হলো যে এটা কিন্তু পারিবারিকভাবে এই টিউমারটা নামে। কারা কারা ঝুঁকির তালিকায় রয়েছে? এটা যদি দাদার থাকে তাহলে বাবার ছিল, এখন তার সন্তানের চোখে গেছে। তো এটা আমরা বলি অটোজোমাল ডমিনেন্ট নেচার। এটা জিনের একটা ত্রুটি থাকে। তো এখন একটা হইতে পারে যে দাদার ছিল, বাবার নাই। বাবার নাই মানে ওই ত্রুটিটা বাবার মধ্যে আছে, কিন্তু এক্সপ্রেশন নাই, তার যে টিউমার এইটা হয়নি, সে এসকেপ করছে। আচ্ছা, কিন্তু ত্রুটিটা কিন্তু তার সন্তানের বিরুদ্ধে যাচ্ছে। জিনগত সমস্যা, জিনের সমস্যা তো নিশ্চয়ই ওটা যাচ্ছে। তো কোনো কারণে এটা যখন মাত্রা পায় তখন এটা টিউমারটা এক্সপ্রেস করে, প্রস্ফুটিত হয়। তো তখন এই টিউমারটা হলো। তা যদি জানা থাকে যে এই পরিবারের আগের কেউ এই টিউমারটা আক্রান্ত ছিল, নিশ্চয়ই, তাহলে তার ওই ফ্যামিলিকে বলা থাকবে যে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অবশ্যই পরীক্ষা করে নেবে। এটি কি পরিবারের সব সদস্যের জন্য? সব সদস্যের জন্য, মানে শিশু যে ভূমিষ্ঠ যে হচ্ছে তার জন্য। এই গত সপ্তাহে একটা ইয়ে ছিল, একটা 2 মাসের বাচ্চা আসছে, একটা কাগজ ওখানে স্ক্যান করা, দেখলাম যে তার ওই রেটিনাতে সমস্যা। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই 2 মাসের শিশুকে, তার তো এমনি কোনো সমস্যা নাই? নিশ্চয়ই। বলে যে না। তো বলে আপনি তাকে চোখে ডাক্তার দেখাইতে নিয়ে গেলেন কেন? বলে যে আমার আগে শিশুটা 3 মাস আগে মারা গেছে,
এবং তার বয়স ছিল 4 বছর। তার চোখের এই টিউমারটা ছিল। আচ্ছা, তার চিকিৎসা চলতেছিল, কিন্তু চিকিৎসার এক পর্যায়ে আর এটা কেমোথেরাপি দিছিল। তো তখন আমাকে ম্যাডাম বলে দিছে যে আপনি যখন পরবর্তী কোনো জন্ম নেয় তাহলে ওই শিশুকে সাথে সাথে পরীক্ষা করাবেন। নিশ্চয়ই। তো ওই সায়েন্সে সে নিয়ে গেছে, তারা যখন একটা বি স্ক্যান করছে তখন দেখে যে রেটিনাতে একটা স্পট আচ্ছা, টিউমার আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এটা তো একটা ফুল ইভ্যালুয়েশনে যেতে হবে। তো এই জন্যে ওই ফ্যামিলিগুলোকে বলে দিত। এখন এই ফ্যামিলিতে এর পরবর্তী সময়ে যতদিন যাবে, ওই পরের প্রজন্মের থেকে এই যে শিশুই আসবে তাকে কিন্তু বলে রাখতে হবে যে আপনি কিন্তু খবরদার এটা মিস করবেন না। তো এইভাবে আমরা স্ক্রিন করলে আমরা এটা বুঝতে পারবো। আর যেটা হয় যে ওই যে ঝলঝল করে ক্যাটস আই রিফ্লেক্স, এটা একটা এক্সপ্রেশন। আরও হয় কি, ওই স্নায়ুটা তো ডেভেলপ করে না, এটা তো পরিপুষ্ট হয় না, তার মানে ওই চোখে কম দেখে। তো যে চোখ কম দেখে এই চোখ কিন্তু অ্যালাইনমেন্ট ধরে রাখতে পারে না। আচ্ছা, এটা যে কোনো কারণেই, যদি সানির জন্য হয় যে ভূমিষ্ঠর পরে এই চোখটা কাজ করে না, তাহলে কিন্তু এই চোখ কিন্তু অ্যালাইনমেন্ট থাকবে না, এটা ডেভিয়েশন হয়ে যাবে, মানে স্কুইন্ট হয়ে যায়, নিশ্চয়ই। টেরা চোখ। তো শিশুদের যদি টেরা চোখ থাকে তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা বড় হইলে স্কুইন্টটা আমি কারেকশন করে দেবো সার্জারি করে, এটা করলে কিন্তু বিপদ। তাকে এই চেকটা করে দিতে হবে যে তার এখানে টিউমারের কোনো প্রবলেম আছে কিনা। যদি না থাকে তারপরে তাকে বলে দেন যে আপনি বাচ্চা আর একটু বড় হোক, 6 মাস বা 1 বছর 2 বছর পরে, তখন আমরা এটা স্কুইনটা টেরাচোটটা আমরা অপারেশন করে ঠিক করে দিই। কাজে ওখানে মিস করা যাবে না। আরেকটা হয় যেটা যে ওই ভিতরেই রক্তক্ষরণ হয়, হাইফিমা, এটা চেক করলে বোঝা যায়, এক্সামিনেশন করলে বোঝা যায়। এদের এই যে চোখে প্রেশার বেড়ে যায় ওই চোখে, এটা ওই যে অ্যানাস্থেসিয়ার আন্ডারে আমরা বলি ইউএ, এক্সামিনেশন আন্ডার। সেটা কি স্যার কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? লক্ষণে যে স্কুইন্ট যদি হয় তাহলে তো প্যারেন্ট বুঝতে পারবে, সেটাই থাকবে। কিন্তু ভিতরে যদি হিমোরেজ হয় এটা বুঝতে পারবে না। আবার যেটা হয় যদি অ্যাডভান্স হয়ে যায় তখন এই যে আস্তে আস্তে চোখ বেরিয়ে আসে। আচ্ছা, টিউমার যদি সাইজ বড় হতে থাকে তখন চোখটা বেরিয়ে আসে, তাহলে ওই যে প্রপটোসিস হয় আর কি। তো অনেক গার্জিয়ান কিন্তু আমরা এমনও পাই যে প্রপটোসিস হয়েছে, তারপরে চোখটা আলসারেটেড হয়ে চোখটা মেল্টিং হয়ে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে, এখন আর চোখ দেখা যায় না, শুধু একটা মাংসের দলা প্রকটুট হয়ে রয়েছে। এই অবস্থায় এখনও আসে না। এগুলো হলো রেটিনোব্লাস্টোমার অনেক অ্যাডভান্স স্টেজের একটা ইস্যু। নিশ্চয়ই। পারিবারিক কারণ ছাড়া আর অন্য কোনো কারণ রয়েছে কিনা এই রেটিনোব্লাস্টোমায়ের? পারিবারিক একটা ওই যে বললাম যে ত্রুটি, নিশ্চয়ই। এটা হলো যে তার সিঙ্গেল মিউটেশন যদি থাকে, আমরা যদি সহজ করে বলি তাহলে একটা ত্রুটি আছে তার। এখন যদি এটার সাথে আরেকটা ত্রুটি যোগ হয় তাহলে সে টিউমার এক্সপ্রেস করবে। আচ্ছা, এখন ওই যে একটা তো নিয়ে আসছে সে, এখন আরেকটা তো তার ওই যে এনভায়রনমেন্টাল ইফেক্টেও জিনে মিউটেশন হতে পারে। নিশ্চয়ই। তাহলে ওই মিউটেশন যদি হয় ওইটা থেকে আমরা বলবো স্পোরাডিক, আউটসাইড, কিন্তু একটা বেসিক সে পারিবারিকভাবে নিয়ে আসবে। আর দুইটাই এফেক্টেড হওয়া, এটা ওই যদি আয়নিক রেডিয়েশন যদি হয়, রেডিয়েশন হ্যাজার্ডে অনেক সময় সম্ভব, কিন্তু খুব কম। আমরা তো আর ইন্ডাস্ট্রিয়াল নেশন না, নিশ্চয়ই। ওগুলো খুব কম। তো মেইনলি আমরা ওই ফ্যামিলিয়াল ট্রেন্ড যেটা, ওইটার উপরে বেশি ডিপেন্ডেন্ট। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর আপনারা কিভাবে নিশ্চিত করেন যে রেটিনোব্লাস্টোমাই হয়েছে? একটা হলো যে আমরা ক্লিনিক্যালি তো আমরাই করলাম, তারপরে ওইটা বায়োপসি করা যায়। আমরা প্রথমে যেটা করি যে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া, বাচ্চাকে অজ্ঞান করে আমরা ওই জিনিসগুলো দেখি, তার ওই যে টিউমারের সাইজটা কতটুকু, অ্যাপিয়ারেন্সটা কীরকম, এতে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা হয়ে যায়। সেটা আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি, কিন্তু ওই আমরা এক্সামিনেশন যখন করি তখন তো আমরা সরাসরি চোখে দেখতে পারি। তো এইটার সাথে আমরা কোয়েনসাইড করি। তারপরে আমাদের এখানে সম্ভব না, কিন্তু অনেক অ্যাডভান্স কান্ট্রিতে ওখান থেকে বায়োপসি করতে পারে। আর আমরা যেটা করি সেটা হলো যে যদি আমাদের চোখ উঠাইতে হয় সেই ক্ষেত্রে আমরা বায়োপসি তখন করি। আচ্ছা। আর নাহলে আমরা ক্লিনিক্যালি যে প্যারামিটারগুলো পাই, অথবা ওখান থেকে ফ্লুইড নিয়ে করা যায়, কিন্তু সেগুলোর ইয়েটা কম। আমরা সাধারণত ওখান থেকে মাংস নিয়ে যেটা করে সেটা আমরা করি, অপারেশনের পরে আমরা দেখি যে ওইটার কী অবস্থা। শিশুদের চোখে টিউমারের ক্ষেত্রে যারা অভিভাবক রয়েছে তাদেরকে সেই বিষয়টি কিভাবে কাউন্সেলিং করে থাকেন?
এটা একটু মানে ইয়া হয়, খুব মানে টাচি একটা ব্যাপার, কারণ সে তো আসছে চিকিৎসার জন্য। নিশ্চয়ই। আর এই রেটিনোব্লাস্টোমাটা হলো চোখের সাথে কিন্তু মস্তিষ্কের একটা কানেকশন আছে, অপটিক নার্ভ বলি। তো চোখের যে স্নায়ু, এটা স্নায়ু থেকে খুব সহজেই কিন্তু ব্রেইনে ট্রান্সমিট করে। আমরা তো জানি যে ক্যান্সার ছড়ায় যায়, তো চোখের যে রেটিনোব্লাস্টোমার যে ক্যান্সারটা, এইটা ছড়ায় ব্রেইনে। তো ব্রেইনে যদি ছড়ায় তখন তো আর বাচ্চাকে সেভ করার রাস্তা নেই। কাজে এই ক্যান্সারটা প্রাণঘাতী একটা ক্যান্সার। তো এটা তো টের পাবে না সে। অনেক সময় দেখা যায় যে প্রপ্টোসিস হয় নাই, কিন্তু ভিতরে চলে গেছে অপটিক নার্ভে। আর অপটিক নার্ভ তো আমি হয়তো কয়েক মিলিমিটার পর্যন্ত আমরা অপারেশন করে কেটে নিয়ে আসতে পারি, বাকিটা তো ভিতরে। নিশ্চয়ই। তো আমরা অপারেশনে করার পরে যখন অপটিক নার্ভটা আমরা কাটি, তখন ওই বর্ডারটা, সেকশনটা আমরা ওই হিস্টোপ্যাথোলজি করে দেখি যে ওই এন্ডে এটা ট্রান্সমিট করছে কিনা। যদি ট্রান্সমিট করে তাহলে আমরা বুঝতে পারি যে এটা ছড়াই গেছে। নিশ্চয়ই। আর যদি চোখের বাইরের যে মাংসপিণ্ড থাকে, অরবিট যেটা আমরা বলি, চক্ষু কোঠর, সেখানে যদি ছড়ায় তাহলে আমরা বাইরে থেকে তো বুঝতে পারি। নিশ্চয়ই। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এর? চিকিৎসা পদ্ধতি যদি হয় যে প্রাথমিক পর্যায়ে যদি হয়, তাহলে একটা হলো যে ওই ছোট্ট টিউমারটাকে আমরা রিসেট করে নিয়ে আসতে পারি এবং ওখানে একটা লেজার দিয়ে দিতে পারি। আচ্ছা। এটা আরেকটা হলো যে কেমোথেরাপি। কেমোথেরাপি আমরা আমাদের অ্যাডভান্স সেন্টারগুলো, আমাদের তো এত অ্যাডভান্স ইয়ে নাই, কিন্তু চিকিৎসা সম্ভব অ্যাডভান্স সেন্টার যেগুলো আছে সেগুলোতে এটা হলো যে কেমোথেরাপি ওই লোকালি দেওয়া যায়। চোখে যে ব্লাড ভেসেলটা ঢুকছে, ওই ব্লাড ভেসেলের মধ্যে পুশ করে দিলে শুধু ওই চোখের ওইটুকু জায়গায় কেমোথেরাপিক ইফেক্ট হলো, সারা বডিতে আর হলো না, কারণ সেটা তো খুব সেন্সিটিভ। কিন্তু যদি দেখা যায় যে না, ওইটা ওই মানে আর কন্ট্রোল করার মতো অবস্থানে নাই, তার কিছু কিছু জায়গায় ছড়ায় গেছে, সেই ক্ষেত্রে হলে তাহলে তার ওই সিস্টেমিক কেমোথেরাপি দিতে হবে। আর যদি দেখা যায় যে যে না, প্রাইমারিলি ওই ব্রেনে মেটাস্টেসিস হয়ে যাওয়ার মতো একটা অবস্থান আছে, তখন তাকে কনভিন্স করতে হয় যে এখন চোখ রাখা যাবে না, তার জীবন বাঁচানোর জন্যে এখন আগে অপারেশনটা করে ওই যে ব্রেনে যে মস্তিষ্কে যে স্প্রেড করে যাওয়ার ব্যাপারটা, ছড়ায় যাওয়ার ব্যাপারটা, এটা আগে প্রিভেন্ট করতে হবে, আগে বাচ্চাকে জীবন সেভ করতে হবে। নিশ্চয়ই। তো এটা উঠানোর পরে হয়তো কেমোথেরাপি বা আদার যে মডালিটিগুলো আছে এগুলো তখন অ্যাভেল করতে হয় আর কি। আর সবচেয়ে যেটা হলো যে এক চোখে টিউমার হলেও আমরা তো বলছি যে ওইটা তো সে নিয়ে আসছে, তো নিয়ে আসাটা একটা হলো যে ওই জার্ম লাইন বলি আমরা, মানে ওই ত্রুটিটা তার সমস্ত সেলের মধ্যে থাকবে। নিশ্চয়ই। আর একটা আছে সোমাটিক যেটা আমরা বলি, এই ত্রুটিটা সব সেলে থাকে না। তো সব সেলে থাকে না যেটা, এটা কম্পারেটিভলি সেফ, কিন্তু সমস্ত সেলে যেটা থাকে এটা তো মানে আনসেফ। কাজে আমি একটাতে এক্সপ্রেশন হয়েছে আর একটাতে যে হবে না, ওটা তো আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। নিশ্চয়ই। কাজে পেশেন্টকে বলতে হবে যে আপাতত এটা তো আমরা সামলালাম, কিন্তু আপনার এই চোখও কিন্তু ফলো আপে থাকতে হবে এবং অল থ্রো তার ফলো আপে থাকতে হবে, কারণ এটা রিকারেন্স হতে পারে অথবা এটাতে নতুন করে আসতে পারে, তো দুই ঝুঁকি থাকবে। কাজে এই শিশু অনেকদিন পর্যন্ত তার ওই টার্সিয়ারি সেন্টারে ফলো আপ দিতে হবে, এটা প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে বা কারো চেম্বারে এটা সম্ভব না। এটা ফর্মাল যেখানে ইউনিট আছে, শিশুর চোখের জন্য আলাদা ডিপার্টমেন্ট যেখানে আছে, ওখানে এটা করতে হবে। রেটিনোব্লাস্টোমা রয়েছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না অনেকেই, তাদের ক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি কি ক্ষতির সম্মুখীন তারা হবেন? একটা হলো তো বাচ্চার লাইফটা সেভ করা যাবে না যদি মস্তিষ্কে স্প্রেড করে থাকে। আর যদি চক্ষু কুঠারে হয় তাহলে যেটা হয় যে চোখের কুঠারে যে মাংসপিণ্ডের মতো যে টিউমারটা হলো, এটা চোখটাকে ঠেলে বের করে দিবে। তো চোখ যখন ঠেলে বের করে দিবে তখন তো যে কোনো প্যারেন্টিতে এটা তো নিয়ে আর বেশি থাকতে পারবে না, তখন সে বাধ্য হবে আসতে। কিন্তু তখন ওই জীবন নাশের যে হুমকিটা, এটা নিয়েই তাকে চলতে হবে। হয়তো কোনো কোনো সময় দেখা যায় যে দু একজন বাচ্চা সেভ হয়েছে, কিন্তু মোস্ট অফ দি কেসে দেখা যায় যে বাচ্চা প্রাণহানিটাই অবধারিত হয়ে যায়। জি, শিশুদের চোখের টিউমারের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।
প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের টিউমার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের যত্নে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের কথা আসলে প্রথমেই আসে ভিটামিন এ এর কথা। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন এ আমরা উদ্ভিজ ও প্রাণীজ দুই উৎস থেকে পেয়ে থাকি। আমাদের চারপাশে সবুজ শাকসবজি, হলুদ, বিভিন্ন রঙের সবুজ হলুদ রঙের শাকসবজি, ফলমূল থেকে আমরা ভিটামিন এ পাই। আমরা যখন শাকসবজি থেকে ভিটামিন এ গ্রহণ করি, তা বিটা ক্যারোটিন হিসেবে আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় এবং এটি তারপর গিয়ে রেটিনাতে পৌঁছে এবং চোখের দৃষ্টিশক্তিতে সাহায্য করে। তবে চোখের যত্নে গাজরের ভূমিকা না বললেই নয়, এবং মিষ্টি কুমড়াও এর সাথে জড়িত। গাজর, মিষ্টি কুমড়ায় বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে রয়েছে। গাজর রাতকানা রোগ প্রতিরোধ করে, সেইভাবে মিষ্টি কুমড়াও রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আর দেখা যায় যে ডিমের কথা, ডিম আমরা যদি প্রতিদিন একটি করে খাই, ডিম থেকে আমরা ডিমের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি। ডিমে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন এ রয়েছে এবং নানা রকমের পুষ্টি উপাদান রয়েছে। এবং ডিম যদি প্রতিদিন একটি করে গ্রহণ করা হয়, দেখা যায় যে বয়সকালে ম্যাকুলার ডিজেনারেটিভ যে ডিজিজটা হয় সেটি কিন্তু রোধ হয়। এবং দেখা যাবে যে ডিম আমাদের শরীরকে ভালো রাখতে যেমন সাহায্য করে, তেমনি চোখের ছানি পড়া রোধেও কিন্তু ডিম সাহায্য করে। আবার দেখা যায় যে আমরা যদি মিষ্টি আলু গ্রহণ করি, মিষ্টি আলু থেকেও কিন্তু আমরা ভিটামিন এ পাই, তা চোখকে ভালো রাখতে সাহায্য করে। আর সবুজ শাকসবজির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বিভিন্ন রকম রোগ থেকে যেমন রক্ষা করে, তেমনি আমাদের সূর্যের বেগুনি রশ্মি যে আমাদের চোখের ক্ষতি করে, তা থেকেও কিন্তু সবুজ শাকসবজি আমাদের রক্ষা করে। কাজেই চোখের যত্নে আমাদের প্রতিদিন বিভিন্ন রকমের সবুজ শাকসবজি, ফলমূল গ্রহণ করতে হবে এবং শিশুদেরও উদ্বুদ্ধ করতে হবে তারা যেন প্রতিদিন মৌসুম অনুযায়ী শাকসবজি, ফলমূল গ্রহণ করে। তাহলে দেখা যাবে যে তাদের চোখ অনেক সুস্থ থাকবে। এবং বয়স্করা অবশ্যই প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করবেন। যদি শরীরে অন্য কোনো রকম সমস্যা না থাকে, তারা ডিম খাবেন। এতে কিন্তু দেখা যাবে তাদের ছানি পড়া যে একটা সমস্যা রয়েছে, তা থেকেও কিন্তু তারা রক্ষা পাবে। শিশুদের চোখকে সুস্থ রাখার জন্য কি কি করণীয় কিংবা কি কি সাবধানতার প্রয়োজন রয়েছে? শিশুদের চোখের পরিচর্যার জন্য যেটা প্রথমেই দরকার, সেটা হলো যে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো, কারণ শিশু দেখে কি দেখে না এটা তো শিশু বলতে পারবে না। নিশ্চয়ই। কম দেখে, সে তো বলতে পারবে না যে আমি কম দেখি। যে জন্যে প্যারেন্টদেরকে খেয়াল করতে হয়। তার মধ্যে একটা হলো যে চোখ হঠাৎ টেরা হয়ে যায় কোনো সময়, এটা মা টের পায়। যদি মনে হয় যে হঠাৎ করে চোখ টেরা হচ্ছে, আপনি কিন্তু এটা অ্যাকাউন্টে নেবেন, সিরিয়াসলি নেবেন। আচ্ছা, ওই যে হঠাৎ একটুর জন্য একটু টেরা হয়েছে, এটা কিছু না, এটা না। এটা পরবর্তী সময় দেখা যাবে যে এটা আস্তে আস্তে ফিচার দিচ্ছে। অথবা টেরা, অনেকেরই তো টেরা থাকে না। এটাই যদি আপনি মনে করেন যে অনেক বাচ্চারই তো টেরা থাকে তো ক্ষতি, ওটা বলতেছি যে টেরা, ম্যাক্সিমাম টেরাই তো প্রাণঘাতী না। কিন্তু এইটা যে প্রাণঘাতী না, এটা তো আপনাকে আগে এনশিওর হইতে হবে যে আপনি একবার দেখিয়ে নেন। যদি দেখার পরে দেখা যায় যে না এটা প্রাণঘাতী না, ঠিক আছে, এখন আপনি নিশ্চিন্তে যখন করাইতে চান চিকিৎসা তখন করেন। তাহলে এই টেরা চোখটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হলো যে যদি দেখেন যে চোখ একটু মনে হচ্ছে যেন একটু বেরিয়ে আসতেছে, আচ্ছা, আপনি সাবধান হন। যদি দেখেন যে চোখের ভিতরে একটু জলমল কেমন জানি মনে হয়, তাহলে সাবধান হন। আর যদি বুঝেন যে শিশু এই বয়সে তার দেখার কথা, এক চোখে হইলে তো এটা হবে। আর যদি দুই চোখেই হয়, তাহলে তো দুই চোখেই তো কম দেখবে। তাহলে তখন তো সে স্বাভাবিক যে মানে একটা খেলনা ধরা বা মায়ের দিকে আই কন্ট্যাক্টে যাওয়া, এগুলো তো করবে না সে। এটা তো মা বুঝবে। অভিভাবকদের এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের টিউমার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই যে অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হতো তার তুলতে গেলে তার কিছু সাইড ইফেক্ট ছিল।
হয়তো লম্বা টাইম থাকতো বা ওইখান থেকে সাইড ইফেক্টের কারণে চোখে সাময়িক একটু ঝাপসা দেখতো, মাথা ঘোরাতো, হতো কিন্তু কোনো এক সময় বহু বছর আগে। বাট এখন অ্যানেস্থেশিয়া এতটাই আধুনিক, এতটাই নিরাপদ যে ওই অ্যানেস্থেশিয়াতে দাঁত ফেললে কোনো অবস্থাতেই চোখের ব্রেনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা মেডিকেল এখন ব্যাখ্যা করে না। তবে যেই সমস্ত রুগীরা হয়তো একটু না বুঝে হোক বা খরচ কমের জন্যে হোক যে হাতুড়ি বা ভুয়া চিকিৎসকের কাছে যায়, আমাদের বাংলাদেশে কিন্তু এখনো গ্রামগঞ্জে বহু ভুয়া চিকিৎসক একদম মানে দেদারসে তাদের বিজনেস করছে। তো দেখা যায় ওইখানে গেলে অনেক সময় এই অ্যানেস্থেশিয়া দাঁত তোলার জন্য ব্যবহার করা হয়। এই দাঁতের কিন্তু আবার টাইপ আছে, মাড়ি দাঁতের ক্ষেত্রে এক ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়, সামনে দাঁতের ক্ষেত্রে এক ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়। ওই অ্যানেস্থেশিয়া কোথায় প্রয়োগ করে এটা কিন্তু ডাক্তার খুব ভালো মতো জানেন। বিডিএস ডিগ্রিতে ডাক্তার খুব ভালো করে জানে কোন দাঁতকে কোন জায়গায় কিভাবে অবশ করতে হয়। বাট একজন হাতুড়ে চিকিৎসক বা একজন জ্ঞানবিহীন চিকিৎসক যদি এই ধরনের চিকিৎসা করতে চায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নার্ভের যে মেন যেখান থেকে বেরিয়ে আসে নার্ভের স্নায়ু, মানে মুখে যে স্নায়ুটি সংযোগ আছে, ওই জায়গাটা অনেক সময় ড্যামেজ করে ফেলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।